সবার প্রথমে দেখো, আমাদের টেটের ক্ষেত্রে যে সিলেবাসটা রয়েছে ইংলিশের, এই সিলেবাসটাকে খুব ভালো করে সবার প্রথমে বুঝে নিতে হবে। সবার প্রথমে সিলেবাসটাকে গুলে খেতে হবে যে আমার কি কি পড়তে হবে এখান থেকে, এবং সেই অনুসারে তোমরা পড়াশোনা করবে। একটা কন্ট্রোভার্সি, একটা বিতর্ক দীর্ঘদিন ধরেই আছে যে পশ্চিমবঙ্গ সরকার টেটের সিলেবাস ফলো করে না, যা ইচ্ছা প্রশ্ন করে। এই কথাটা অনেক ছেলে মেয়ের মধ্যে প্রচলিত আছে। এই কথাটায় কান দেবে না তেমন একটা, তোমরা শুধু ধারাবাহিক প্রিপারেশন নেবে, এটা আমার প্রথম বক্তব্য। এইবার হ্যাঁ, সিলেবাসে পশ্চিমবঙ্গ সরকার অন্য অন্য সাবজেক্টের ক্ষেত্রে বেশ কিছু ভুলভাল প্রশ্ন করে, বাইরে থেকে প্রশ্ন করেছিল, কেস হয়েছিল, এগুলো সব তোমরা জানো। কিন্তু ইংলিশের, যেহেতু আমি ইংলিশের টিচার, ইংলিশ নিয়েই আমার চর্চা, ইংলিশের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার কেন, পিটেড সিটেড, পশ্চিমবঙ্গ সরকার কোনোদিনই সিলেবাস বহির্ভূত ব্যাপক প্রশ্ন করেনি। ঠিক আছে। এবার কিছুজন প্রশ্ন করতে পারো যে স্যার 2017 সালে পরীক্ষায় কোনো পেডাগজি দেয়নি। নাই দিতে পারে। যে সিলেবাসটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এনসিটির গাইডলাইন। সিলেবাস এটাকে বলা ভুল। এনসিটি কেবল গাইডলাইন প্রোভাইড করে যে এই গাইডলাইন অনুসারে তুমি কোশ্চেন করো, কিন্তু সরকার কখনো মানতে বাধ্য নয় যে আমি এখানে 15 নম্বর বলে দিয়েছি মানে আমি 15ই দেব, ও ওখানে 5ও দিতে পারে। ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে শুধু এর বহির্ভূত, এর বাইরের কোনো বিষয় থেকে প্রশ্ন করতে পারবে না। ইংলিশের ক্ষেত্রে অন্ততপক্ষে এখন অবধি সরকার কখনোই ইংলিশের বহির্ভূত কোশ্চেন করেনি। এটা তোমাদের কাছে একটা প্লাস পয়েন্ট যে ইংলিশের সিলেবাস যদি পুঙ্খানুপুঙ্খভাবে গুলে খেতে পারো, এর বাইরে থেকে প্রশ্ন করাটা প্রায় অসম্ভব। ঠিক আছে। হ্যাঁ, হতে পারে যে পেডাগজি পোর্শন থেকে একটু কম প্রশ্ন দিল, কম্প্রিহেনশন প্রশ্ন থেকে পার্ট থেকে একটু বেশি প্রশ্ন দিল, সেটা করতেই পারে। কারণ এনসিটি আমাদের একটা গাইডলাইন দিয়ে দিয়েছে, এই সিলেবাসটাকে আমরা দুটো ভাগে ভাগ করি। সবার প্রথমে বুঝে নাও ভালো করে। এই পার্টটার মধ্যে একটা হচ্ছে এ পার্ট, যাকে আমরা বলি কম্প্রিহেনশন। এই কম্প্রিহেনশন বা বাংলায় বলি বোধ পরীক্ষণ। এই সিলেবাসটাকে আমি তোমাদের সুবিধার্থে বেঙ্গলি ভার্সন করে দিয়েছি, দেখো পাশে পাশে বাংলায়ও লেখা আছে। আর এই সিলেবাসটার বাংলার যে তোমাদের সিলেবাস, এই দুটো সেম সিলেবাস। ফলে এটা বুঝলে বাংলাটাও ভালো বুঝতে পারবে। এর দুটো পার্ট আছে, পার্ট ওয়ান, যেটাকে আমি এ বলছি কম্প্রিহেনশন পার্ট অর্থাৎ বোধ পরীক্ষণ, এবং পার্ট বি, যাকে আমরা বলছি পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ঠিক আছে। এনসিটি আমাদের বলে দিয়েছে যে এই পার্ট দুটোর মধ্যে প্রথম পার্ট থেকে 15টা প্রশ্ন করতে হবে, মানে গাইডলাইন করার জন্য বলেছিল, এবং এখানে 15 নম্বর রয়েছে। আর দ্বিতীয় পার্ট থেকে বলেছে 15 নম্বর, অর্থাৎ এখানেও 15টা কোশ্চেন হবে। এটা সেকেন্ড পার্ট, অর্থাৎ 15 15 30, এই 30 নম্বরে আমাদের ইংলিশের পরীক্ষা দিতে হবে। প্রাইমারি বলো, আপার প্রাইমারি বলো, সিটেট 1 সিটেট 2, সব ক্ষেত্রেই একই সিলেবাস, একই ধরনের কোশ্চেন প্যাটার্ন। সিলেবাসটাও ইংলিশের ক্ষেত্রে সেম টু সেম। কিন্তু যারা কোশ্চেন করে তারা চাইলে এই পোর্শন থেকে 20 নম্বর করতে পারে 15 জায়গায়, এখান থেকে 10 করতে পারে, বা এদিক ওদিক করতে পারে। কিন্তু এই যে সিলেবাসটা পুরোপুরি দেখতে পাচ্ছ, এর বাইরে যাবে না, এখনো অবধি যায়নি পশ্চিমবঙ্গ সরকার। এইবার এই সিলেবাসটাকে খুব ভালোভাবে বুঝে নিতে হবে। অনেকে এখনই প্রশ্ন করতে পারতো এখান থেকে যে স্যার এর বাইরেও কিছু প্রশ্ন, কিছু ভুলভাল প্রশ্ন এসছিল, কিন্তু সেটাই সিলেবাসের মধ্যেই আছে। যদি তুমি সিলেবাসটা ভালো করে বোঝো তাহলে নিজেই সেটার ক্লারিফিকেশনটা পাবে। তাহলে আমরা প্রথমেই সিলেবাসটা একটু বুঝিয়ে দিই, মন দিয়ে শুনবে, তারপরে সিলেবাস বিষয় যদি কোনো প্রশ্ন থাকে সেটা শুনবো। অনলি ফর সিলেবাস বিষয়ে, আর কোনো প্রশ্ন নয়। আমাদের এই সিলেবাসে সবার প্রথমে রয়েছে কম্প্রিহেনশন, মানে আনসিন এক কথায়। এই আনসিনের দুটো পার্ট আছে। পার্ট নাম্বার 1, যাকে আমরা বলি প্রোজের আনসিন। পার্ট নাম্বার 2, যাকে আমরা বলি পোয়েট্রির আনসিন। অর্থাৎ কবিতা থেকে একটা আসবে এবং প্রোজ থেকে একটা আসবে। ঠিক আছে। তাহলে এই টু আনসিন প্রোজ প্যাসেজ, এখান থেকে দুটো প্যাসেজ আমাদেরকে দিচ্ছে, পোয়েম এবং প্রোজ। সরকার চাইলে দুটোই প্রোজ দিয়ে দিতে পারে, দিয়েও ছিল এরকম, কোনো কবিতা দেয়নি, সেটাও করতে পারে। কারণ দুটো আনসিন আমাকে দিতে হবে এটা আমি জানি। এনসিটির গাইডলাইন একটি প্রোজ একটি পোয়েট্রি, এটাও দেওয়ার নিয়ম, যেটা যেটা সিটেটের সব পরীক্ষাতেই দেওয়া হয়। কিন্তু রাজ্য চাইলে দুটোই প্রোজ দিয়ে দিতে পারে। ঠিক আছে। তাহলে এক্ষেত্রে দুটো প্রোজ বা একটি পোয়েম একটি প্রোজ দিল। এক্ষেত্রে বাজার চলতি যত বই আছে আমার পিছনে দেখতে পাচ্ছ, এক্ষেত্রে অনেক ভুলভাল প্রোজ আছে, মানে যা ইচ্ছা তাই দিয়ে রেখেছে প্র্যাকটিসের জন্য তোমাদের, কিন্তু ওগুলো আদৌ সিলেবাসেই নেই। কারণ সিলেবাসে আমাদেরকে বলে দিয়েছে যে 4 ধরনের প্রোজ তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, বা 4 ধরনের প্রোজ থেকেই কোশ্চেন আসবে। কি কি? নাম্বার 1,
বলে দিয়েছে যে ডিসকার্সিভ মানে বিতর্কমূলক কোনো একটি টপিক থাকতে পারে। বিতর্কমূলক টপিক বলতে ধরো যদি আমি এখন তোমাকে বলি যে এই পরিস্থিতিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হয়নি, এটা কি ঠিক হলো না ভুল? তোমাদের মধ্যে কেউ কেউ বলবে স্যার এটা ঠিক হয়নি, ভবিষ্যতে ওদের অসুবিধা হবে, অনেক চাকরি পেতে প্রবলেম হবে। কেউ কেউ বলবে স্যার ঠিক করেছে। তার একটা কারণ কি, যে এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, আরো বেশি পরিমাণে রোগটা ছড়াতো। তাহলে এটা একটা বিতর্কমূলক নিশ্চয়ই টপিক। তাহলে এই জাতীয় কোনো বিতর্কমূলক টপিক পরীক্ষার সময় থাকতে পারে আনসিন হিসাবে, 1 নম্বর। তার মানে ডিসকার্সিভ থাকতে পারে। নাম্বার 2 বলছে লিটারারি অর্থাৎ সাহিত্যিকগত। এক্ষেত্রে কোনো লেখক বা কবির আত্মজীবনী বা তার কোনো একটি নোভেল, তার কোনো একটি উপন্যাস, সেখান থেকে কোনো একটি পাঠ তুলে দিতে পারে, সেইটা তোমাকে সেখান থেকে তোমাকে আনসিন করতে হবে। যেমন 2017 সালে রবীন্দ্রনাথের জীবন স্মৃতি থেকে একটি পাঠ তুলে দেওয়া হয়েছিল, অর্থাৎ সেখান থেকে প্রশ্ন করছে। আমি এটা বাংলার কথা বলছি। তাহলে সেক্ষেত্রে যে কোনো, ইংলিশের ক্ষেত্রেও তাই, বাংলার ক্ষেত্রেও তাই, যে কোনো একটি সাহিত্যিক নোবেল বা একটি প্রোজ পিস থেকে যেখান থেকে ইচ্ছা তুলে দিতে পারে, সেটা তোমাকে অ্যান্সার করতে হবে। নাম্বার 3 ন্যারেটিভ বা বর্ণনামূলক। এক্ষেত্রে কোনো একজন লেখক কোনো একটি জায়গার বর্ণনা বা কোনো একটি ঘটনার বর্ণনা সম্পর্কে কোথাও লিখেছে, সেই বর্ণনাটাই তোমাদেরকে তুলে দিতে পারে, যেখান থেকে প্রশ্ন করবে। যেমন ধরো সৈয়দ মুস্তফা আলীর অনেক লেখা আছে যেগুলো বর্ণনামূলক, পাহাড়ে ঘুরতে যাওয়া মূলক, এই জাতীয় কোনো প্রোজ পিস তোমাদেরকে তুলে দেওয়া হবে আনসার হিসাবে, সেখান থেকে তোমাকে প্রশ্ন অ্যান্সার করতে হবে। এবং নাম্বার 4 সেটা হচ্ছে গিয়ে সায়েন্টিফিক বা বৈজ্ঞানিক, মানে এখানে কল্পবিজ্ঞান বা সায়েন্টিফিক কোনো মিশন, এই বিষয়ের কোনো প্রোজ পিস তোমাকে তুলে দিতে পারে। তাহলে আমরা যখন প্র্যাকটিস করব আনসিন, তখন মূলত 4টে বিষয়ের উপরে নজর রেখে আমরা প্র্যাকটিস করব। সেটা হচ্ছে প্রথমে আমরা ডিসকার্সিভ কিছু পার্টকে নিয়ে প্র্যাকটিস করব, তারপরে লিটারারি, ন্যারেটিভ এবং সায়েন্টিফিক, এই বিষয়গুলোর মধ্য থেকেই আমাকে একটি অথবা দুটি কম্প্রিহেনশন করতে হবে, এবং এক্ষেত্রে আমার টোটাল নম্বর থাকবে 15। ঠিক আছে? এবার এই কম্প্রিহেনশন পার্ট থেকে উইথ কোশ্চেনস অন কম্প্রিহেনশন যে প্রশ্নগুলো থাকে তারও আবার লেভেল আছে। এটা প্র্যাকটিস করানোর সময় আরো ভালোভাবে বলবো। তার লেভেল বলতে এক্ষেত্রে 2-3টে প্রশ্ন থাকে খুব সোজা, যেটা ওই পার্ট থেকেই করতে পারবে তুমি। 2-একটা প্রশ্ন থাকবে জ্ঞানমূলক, অর্থাৎ তুমি ওটা পড়ে কতটা বুঝতে পেরেছো। আর 2-একটা প্রশ্ন থাকবে ওভারঅল, পুরো প্যাসেজ থেকে থাকবে, কোনো লাইন তুলে প্রশ্ন আসবে না, বা কোনো পার্টিকুলার লাইনেও সেটার উত্তর নেই। অর্থাৎ এই লেভেলটা থাকে কেন? তার কারণ এই যে কম্প্রিহেনশনটা তোমাকে দেওয়া হয়েছে, যদি আমি তোমাকে একটা প্রশ্ন করি, কারণ তোমাকে বলা হয় হবু শিক্ষক, তোমরা প্রত্যেকে এখানে বিএড ডিএড করে এসছো, তাহলে তোমরা হচ্ছে গিয়ে ট্রেনি টিচার বেসিক্যালি। তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তোমার পরীক্ষায় আনসিনটা কেন দেওয়া হয়, আনসিন পরীক্ষায় কেন দেওয়া হয়, দেখি বলো কেউ একজন উত্তর। পরীক্ষায় আনসিন কেন দেওয়া হয়, যে 9-10-এ দেওয়া হয় বা 7-8-এ দেওয়া হয়, সব কটা ক্লাসে আনসিন আছে, কেন? কেউ একজন বলো। বোধ পরীক্ষণের জন্য। বোধ পরীক্ষা বলতে এটা তো বাংলা ভাষায় বললাম। মানে সে কতটা বুঝেছে, সে বুঝেছে, বেশ, বুঝেছে কতটা। বাহ, ভেরি গুড। আর কেউ? বিষয়টার উপর তার কতটা স্ট্রংলি ধারণা জন্মেছে। ধারণা মানে ওই বুঝেছে, মানে আন্ডারস্ট্যান্ডিং। হুম হুম। হ্যাঁ, আর একই কথা আর বললো, এটা দুজনে একটা একই কথা বললো। আর আনসার্টেন জিনিস, তো তো সেই জিনিসটার উপরে কতটা সে মানে কি বলবো, পারদর্শী হচ্ছে, মানে যে জিনিসটা সে পারদর্শী এর আগে। হুম। না, একবার দুবার পরে বা 10-15 মিনিট পরে পারদর্শিতা অর্জন করা যায় না, এটা সঠিক হলো না। যাই হোক, দুজন সাবজেক্টটা সম্পর্কে তার নলেজ কতটা, ডেপথ স্যার কোনো কতটা। একটা কে বুঝতে পেরেছে, তার মানে তিনজনেরই উত্তর হলো আন্ডারস্ট্যান্ডিং। তিনজনে যে বললে তার মূল ফর্ম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, এটা ঠিক বলেছো। এবার আমি বলে দিচ্ছি, ভাষাগত দক্ষতা বলে দাও। ভাষাগত দক্ষতা কিছুটা হবে। এবার আমি বলে দিচ্ছি, শোনো। তাহলে আনসিন দেওয়ার মূল কারণ হচ্ছে গিয়ে একটা পয়েন্ট ওরা সঠিক বলেছে সবাই, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং বা বোধগম্যতা। তুমি কতটা বুঝতে পারছো একটা আননোন জিনিসকে পড়ে। দ্বিতীয় যেটা আসছে সেটা হচ্ছে গিয়ে ইওর অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি,
তুমি কতটা বিশ্লেষণাত্মক। কারণ তোমাকে যখন মাল্টিপল চয়েস করতে হয় পরীক্ষার সময়, তখন তোমাকে বিশ্লেষণ করতে হয় এটা উত্তর হবে না বি হবে, বি হবে না সি হবে, সি কেন হচ্ছে না, ডি কেন হচ্ছে। এই বিশ্লেষণটা করে উত্তর করো, তাহলেই তোমার সঠিক উত্তর হবে। কারণ তুমি বিশ্লেষণাত্মক মনোভাব তোমার মধ্যে আছে বা পড়ে তুমি সেটা বুঝতে পেরেছো। তার মানে এই আনসিন থেকে বেসিক্যালি একজন ট্রেনি টিচারের, একজন হবু শিক্ষকের যে বিষয়টা পরীক্ষা করা হয়, এভালুয়েট করা হয়, সেটা হচ্ছে তার আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি। কারণ তুমি যদি অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি তোমার না থাকে, ফিউচারে তুমি টিচার হয়ে তোমার অ্যানালিটিক্যাল বোধগম্যতা থাকবে না। তার জন্য এক্ষেত্রে যে প্রশ্ন করা হবে সেটা হচ্ছে গিয়ে হয় আন্ডারস্ট্যান্ডিং একটা পার্ট থাকবে, আর থাকবে অ্যানালিটিক্যাল। টোটাল আনসিনটা পড়ে তোমার বিশ্লেষণাত্মক ক্ষমতা কতটা, এই পার্টের উপরেই প্রশ্ন করা হয়। ঠিক আছে? তাহলে তুমি যখন প্র্যাকটিস করছো তখন তোমাকে এটা মনে মনে রাখতে হবে যে প্রশ্নগুলো কিন্তু এই টাইপেরই আসে, অর্থাৎ অ্যানালিটিক্যাল আসবে অথবা আন্ডারস্ট্যান্ডিং বেসিসে আসবে। যা ইচ্ছা প্রশ্ন এই বইগুলোর মধ্যে আছে এইসব প্রশ্ন আসে না সাধারণত টেটে। এইবার সেকেন্ড পার্ট, এই অংশ থেকেই আমাদের করতে হবে গ্রামার এবং করতে হবে ভার্বাল এবিলিটি। এই দুটো ধরনের প্রশ্ন এখান থেকেই করতে হবে। এই 15 নম্বরের মধ্যে স্যার শুনবো, প্রশ্ন স্যার পরে শুনবো, ডিসপ্লে আগে শো বলে নি, করছে, শুনবো শুনবো। ডিসপ্লে শো করছে, বলো একবার। ডিসপ্লেটা শো করছে না, শো করবে, দেখো স্ক্রিন। টেট শিওর বলে দেখতে পাচ্ছ, ওখানে 3টে ডট ডট দেখতে পারবে, ওর মধ্যে টাচ করো, তারপর একটা পিন বলে অপশন আসবে, সেটা করে রাখো, তাহলে ডিসপ্লে পাবে। আর নাহলে আরেকবার লেফট করে জয়েন করো। বাদ বাকিটা ডিসপ্লে দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার পেয়েছি। ওকে ওকে গুড, মিট করে নাও। চলো এইবার যেখানে যতটা বলছিলাম তারপর থেকে আরেকবার বলি, কারণ এই বিষয়টা বোঝাটা খুব দরকার। তাহলে এখান থেকে আমাকে কোশ্চেন করতে হচ্ছে এবং কম্প্রিহেনশন, অর্থাৎ আমার অ্যানালিটিক্যাল ক্যাপাসিটি এবং আন্ডারস্ট্যান্ডিং বুঝে নিচ্ছে। এর পরের পার্টটা আসছে আমার গ্রামার এবং ভার্বাল এবিলিটি। গ্রামার এবং ভার্বাল এবিলিটি এই আনসিন থেকেই আমাকে গ্রামার করতে হচ্ছে, আমাকে বাইরে থেকে কোনো রকমের ভয়েস চেঞ্জ, ন্যারেশন ইত্যাদি কিছুই আসবে না, আমাকে এই আনসিনটার মধ্যে থেকেই গ্রামার পোর্শনটা আসবে। তাহলে আমাকে কিন্তু ন্যারেশন ভয়েস চেঞ্জের ওভারঅল বিষয়টা জানতে হবে, যেটা তোমরা অলরেডি জানো। এটা জানলেই তো তুমি নিশ্চয়ই আনসিন থেকে প্রশ্ন করতে পারবে। যারা রিসেন্টলি পাস করেছো, 15 সালের পরে পাস করেছো এইচএস, তারা জানো যে তোমাদের টেক্সচুয়াল গ্রামার থাকতো 11 এবং 12-এ। যেহেতু 11-12-এ টেক্সচুয়াল গ্রামার, তার জন্য স্যার স্ক্রিনটা এই আছে না? ক্ষেত্রেও তোমাদের টেক্সচুয়াল গ্রামারই আসে। তার মানে যে আনসিনটা দেওয়া হয়েছে সেই আনসিনটা থেকেই গ্রামার আসছে। ঠিক আছে, আর কি আসছে? ভার্বাল এবিলিটি, এটাও একটা গ্রামারের পার্ট। ভার্বাল এবিলিটির মধ্যেও অনেকগুলো টপিক গ্রামারের আছে, যে টপিকগুলো ভার্বাল এবিলিটিকে বোঝায়, যেমন সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার, যেমন নাম্বার সিস্টেম, নাম্বার তার মানে হচ্ছে কি বচন, এক বচন, বহু বচন ইত্যাদি। এই টপিকগুলো, জেন্ডার, এই টপিকগুলো এখান থেকে আছে। তার মানে ওভারঅল তোমার গ্রামার বলে দিয়েছে, তার মানে গ্রামারের সব টপিকে আছে। তাহলে তুমি যদি গ্রামার থেকে প্রশ্ন আসে, তুমি বলতে পারো না যে তোমাকে সিলেবাস বহির্ভূত কোশ্চেন করেছে, কারণ তো বলে দিয়েছে গ্রামার। তার মানে গ্রামার মিন্স পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমিক লেভেল অবধি অথবা উচ্চ মাধ্যমিক লেভেল অবধি, যেহেতু উচ্চ মাধ্যমিক এই পরীক্ষার কোয়ালিফিকেশন, উচ্চ মাধ্যমিক লেভেল অবধি যত গ্রামার তোমাকে শেখানো হয়, সব টাইপের গ্রামার থেকেই সরকার প্রশ্ন করতে পারে, কারণ সে সিলেবাসে এটা বলে দিয়েছে। তার জন্য আপার প্রাইমারিতে আগের বছর লাস্ট পরীক্ষায় কিছু সিঙ্গুলার, প্লুরাল এবং কিছু জেন্ডার থেকে কোশ্চেন এসেছিল। অনেকেই দেখলাম ফেসবুকে লিখেছে যে সিলেবাস বহির্ভূত কোশ্চেন কোথায়, এটা তো সিলেবাসে নেই। কিন্তু এটা বুঝতে হবে যে গ্রামার বলে দিয়েছে মানেই ওটা সিলেবাসের মধ্যেই আছে, কোনো বহির্ভূত কোশ্চেন করেনি। এইটুখানের মধ্যে কোনো প্রশ্ন থাকলে বলো। হ্যালো স্যার, বলো, শুনছি। বলছি কি স্যার যে মানে ক্লাস 5 to 10 বইগুলো, টেক্সট গুলো কি আমরা ফলো করতে পারি? টেক্সট বুক থেকে কোনো প্রশ্ন আসে না, ওটা ফলো করে তোমার কোনো লাভ নেই। ও আচ্ছা আচ্ছা। শুধু গ্রামার পার্টটুকু করতে পারো। আমি 25টা টপিক এখানে গ্রামার করাবো, আমি যা করাবো শুধু আমাকে অন্ধের মতো ফলো করো, মানে আমি যা করাবো সেটা প্রতিদিন বেসিসে করো, তোমার ইংলিশে আর কোনো কিছু করতে হবে না, সেই দায়িত্ব আমার।
আচ্ছা স্যার, থ্যাংক ইউ। আর কোনো প্রশ্ন কারো এই রিলেটেড, মানে সিলেবাস রিলেটেড এনি কোশ্চেন? এটুখানি বুঝে নিয়েছো তো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। চলো, কারো কোনো প্রশ্ন নেই? হ্যাঁ স্যার, ঠিক আছে ঠিক আছে। ওকে, ভেরি গুড। এইবার মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটুকু আমরা আসছি, এই অবধি পার্টটা আমাদের সোজা পার্ট। এই পার্টটা থেকে প্রশ্ন উত্তর করা কঠিন নয়, সোজা। এবং টেট পাস করতে গেলে আমাকে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হয়, এটা তোমরা জানো। কম্পিটিটিভ পরীক্ষায় শুধু পড়াশোনাই এনাফ নয়, কিছু স্ট্র্যাটেজি, কিছু কৌশল থাকে। কারণ সারা বছর পড়ে আমাকে কেবল 1.5 ঘন্টা বা 2.5 ঘন্টার একটি পরীক্ষাতেই প্রমাণ করতে হয় যে আমি যোগ্য। তার জন্য শুধু পড়াশোনা এনাফ নয়, কিছু কৌশল লাগবে। এটা আমি আমার জীবনে অনেক পরীক্ষা দিয়েছি, 100-র উপরে পরীক্ষা দিয়ে এই অভিজ্ঞতা সঞ্চয় করেছি, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমি বেসিক্যালি তেমন কেউ না, আমি শুধু আগে অভিজ্ঞতা অর্জন করেছি, একটা চাকরি পেয়েছি, তোমরা পাওনি, তোমাদের সেই পথটা দেখাচ্ছি, ব্যাস। আমি এইরকম একটা টাইপের মানুষ, এটা ভেবে নাও, বন্ধুর মতোই ভাবতে পারো। এইবার সেই দিক থেকে আমি যেটা তোমাদের বলতে চাইছিলাম, যে স্ট্র্যাটেজিটা হচ্ছে এটাই, যে এক্ষেত্রে কৌশলটা হলো এই যে অংশটা প্রথমে কম্প্রিহেনশন পার্ট, এই পার্টটা তো সোজা পার্ট, অনেক প্র্যাকটিস করলে খুব তাড়াতাড়ি রপ্ত হয়ে যাবে। এই পার্টটা থেকে তোমাকে মিনিমাম, যদি 15 নম্বর আসে বা 16 আসে বা 20 আসে, তুমি 2 নম্বর হাইয়েস্ট কম পেতে পারো, বাদ বাকি সব নম্বর তোমাকে তুলে নিতে হবে। অর্থাৎ যদি 15তে পরীক্ষা হয়, তোমাকে 13 পেতে হবে। যদি 20তে আসে এই পার্টটা থেকে, তাহলে তোমাকে 18 পেতে হবে। অর্থাৎ এই পার্ট থেকে তোমাকে সব থেকে বেশি নম্বর তুলে নিতে হবে, কারণ এই পার্টটা যথেষ্ট পরিমাণে কঠিন এবং অনেক বড়। এক্ষেত্রে 9টা টপিক টোটাল আছে, এটা পড়ার পর তুমি এখান থেকে 10 নম্বর পাবে। আর এক্ষেত্রে অল্প একটু টপিক দিয়ে দিয়েছে, এখান থেকেই তোমাকে হাইয়েস্ট নম্বরটা তুলে নিতে হবে। তাহলে যখন তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষার হলে তোমার মাথায় যাতে এটা থাকে যে আমাকে কম্প্রিহেনশন পার্টে ভুল করলে চলবে না, এক্ষেত্রে আমি হয় ফুল মার্কস তুলবো, নাহলে হাইয়েস্ট হলে আমি 1 নম্বর ভুল করতে পারি বা 2 করতে পারি, এর বেশি যদি ভুল করো তাহলে তুমি স্কোর ভালো হবে না। এবং তোমাকে ইংলিশে মিনিমাম 25-26, মিনিমাম, এটা সবচেয়ে কম। যারা বেশি পাবে তারা 30-29 পেতে পারো। 30-30 পাওয়া তো সম্ভব নয় কম্পিটিটিভ এক্সাম, কিন্তু 25 মিনিমাম পেতে হবে, এটা ধরে নিয়ে পরীক্ষাটা দেবে। কিন্তু ইংলিশ অনেক কঠিন সাবজেক্ট, এটা বলে দিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে তোমাকে এখান থেকে পরীক্ষা দেওয়ার সময় মাথায় রাখতে হবে যে আমি কিন্তু এইখান থেকেই সব থেকে বেশি নম্বর আনসারের ক্ষেত্রে তুলবো। আর একটা টিপস দিয়ে দিই এর সঙ্গে, ইংলিশ সাবজেক্ট কখনোই টেট পরীক্ষার লাস্টে গিয়ে যদি কেউ করে, সে টেটে ফেল করবে, এটা ধরেই রাখবে। ফলে তোমাকে ইংলিশ সাবজেক্ট সবার দ্বিতীয়তে করতে হবে। প্রথমে বাংলা করো, যেহেতু তোমার মাতৃভাষা, তাই মাতৃভাষায় তুমি একটু বেশি দক্ষ, অ্যাটলিস্ট পড়াশোনার ক্ষেত্রে। তাই প্রথমে বাংলা করো, একটু মোটামুটি সঠিক করো, তোমার কনফিডেন্ট গ্রো হবে, দেন ইংলিশ করো। কারণ এক্ষেত্রে তোমাকে টাইম বেশি দিতে হবে, কারণ এখানে দুটো কম্প্রিহেনশন দেয় এবং দুটোই পড়তে অনেকটা সময় লাগে, যেটা 17 সালে অনেক লেন্দি। এখন যে স্ট্র্যাটেজি পরীক্ষা, তাতে অনেক লেন্দি পার্টের কম্প্রিহেনশন দেওয়া হয়, ফলে সেটা পড়তে অনেক টাইম কিলিং, অনেক সময় যায়। তাই তোমাকে ওই সেকেন্ড ডে অথবা থার্ড ডে তুমি ইংলিশ করতে হবে। তুমি লাস্টের দিকে ইংলিশকে নিয়ে গেলে তুমি টেট পাস করবে না, কারণ তখন তুমি আন্দাজে গোল করবে। কারণ এতগুলো পড়ে তখন আর মাথায় ঢুকবে না, কারণ টেনশন থাকে মানুষের, টেনশনে মানুষের আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাবিলিটি লোপ পায়, কমে যায়। কি ঠিক বললাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, ঠিক, এটাই হয়। এই কারণ, এটা একটা সাইকোলজির কথা বলছি, মানে আমি বেসিক্যালি ওই স্পেশাল বিএড করেছিলাম, তো ওখানে সাইকোলজির উপরে অনেক পেপার থাকে। এই কারণে দেখবে, একটু গল্প করছি 1 মিনিট। এই কারণে দেখবে কোনো 10 তলা বাড়িতে আগুন লাগলে সে ওখান থেকে ঝাঁপ দিয়ে দেয়, তখন তার মাথায় এটা আসে না যে ওখান থেকে ঝাঁপ দিলে তো আমি এমনিতেই মরবো। মানুষ বাঁচার চেষ্টা করে, অর্থাৎ খুব টেনশন, তখন আন্ডারস্ট্যান্ডিং, বোঝার যে ক্যাপাবিলিটি, এটা নষ্ট হয়ে যায় বা কমে যায় বা বুঝতে পারে না মানুষ। তো সেই কারণে বললাম যে এটাকে লাস্টের দিকে নিয়ে গেলে তুমি আদৌ টেট পাস করবে না। তাই তোমাকে, এটা একটা টিপস, এটাকে পড়িয়ে শেখাতে পারবে না যে আমি এটাকে দ্বিতীয়তে, প্রথমে বাংলা করছি, দ্বিতীয় অথবা তৃতীয় স্লটেই আমি ইংলিশ করে গোল করে দেব ওএমআর শিটে, দেন অন্য টপিক করব। ঠিক আছে, এটা বলে দেবো কিভাবে পরীক্ষা দিতে হয়। এইবার আমরা আসি পরের পার্টে।
এই পার্টটা আমাদের পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। পেডাগজি কি? টিচিং মেথড। পেডাগজি কথার মানে হচ্ছে টিচিং মেথড, পড়াশুনোর যে মেথড সেটাকে আমরা এক কথায় পেডাগজি বলি। এবার পেডাগজি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অর্থাৎ ভাষার বিকাশে এই পেডাগজির কি ভূমিকা বা ভাষার বিকাশের মধ্যে যে পেডাগজি অন্তর্নিহিত আছে এই বিষয়টা সম্পর্কে তোমরা এই নিচের যত টপিক আছে সব কটাতে পড়ছো। ভালো দিক কি, এই বিষয়গুলো অন্য সাবজেক্টেও আছে, অঙ্কতেও আছে। ফলে যদি কোনো একটি বিষয়, যদি ইংলিশের ক্ষেত্রে তুমি এই বিষয়গুলো ভালো করে বুঝে নাও টপিকগুলো, অন্য টপিকেও তোমাকে সমানভাবে হেল্প করবে। বোঝা গেল? এটা ভালো দিক পেডাগজির। এবার এই পেডাগজির মধ্যে আমাদের নিচের যে টপিকগুলো দেখতে পাচ্ছ এর প্রত্যেকটা টপিক আমাদেরকে দেওয়া হয়েছে। এই টপিকগুলোর মধ্যে সবার প্রথম যে টপিকগুলো রয়েছে এটা হচ্ছে গিয়ে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, মানে শিখন এবং গ্রহণ দক্ষতা, অর্থাৎ শেখা এবং রিসিভ করা বা গ্রহণ করা। এক্সাম্পল দিই, যেমন তোমরা তোমাদের মাতৃভাষা বাংলা এটা কোনোদিনই শেখোনি, এটা তোমরা অ্যাকুইজিশন অর্থাৎ গ্রহণ করেছো, এটা কপি হয়ে গেছে। কিন্তু এই যে ইংলিশ তোমরা শিখছো এটা লার্নিং, ঠিক আছে? তাহলে প্রথমে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন ফার্স্ট চ্যাপ্টার। এই চ্যাপ্টারগুলো শেখার জন্য যারা বিএড করেছো বা ডিএলএড করেছো তারা তাদের বইগুলো, বিএড এবং ডিএড এর বইয়ে এই টপিকগুলো খুব এলাবোরেটলি দেওয়া থাকে, মানে খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া থাকে। টেটের মার্কেটে কোনো বইতেই নেই। সেক্ষেত্রে কেবল একটা টপিকের 4-5টা পৃষ্ঠা নিয়েছে, তারপরে কয়েকটা মাল্টিপল চয়েস দিয়ে দিয়েছে, টপিক শেষ। কিন্তু এটা করে তো টেট পাস হয় না। এটার জন্য একটু ডেপথ নলেজ গেইন করার জন্য যেটা করতে পারো সেটা হচ্ছে বিএড অথবা ডিএলএড এর যে বইগুলো আছে সেক্ষেত্রে এই টপিকগুলো আছে, এই টপিকগুলো একটু সেখান থেকে অবসর সময়ে ভালো করে পড়বে। সেখানে ডেসক্রিপটিভ আকারে পড়বে, মাল্টিপল চয়েস সেখান থেকে করার দরকার নেই, কারণ ডেসক্রিপটিভে বুঝতে পারলে তুমি মাল্টিপল বুঝতে পারবে। এছাড়াও আমি প্রত্যেকটি টপিকের উপরে নোট দেব, সেটা তো রয়েইছে, তা সত্ত্বেও বাইরে থেকে একটু বিএড ডিএড এর বইগুলো অবশ্যই পড়বে। এটা আমার সাজেশন টেট পাস করার জন্য। কারণ আমি যে নোটগুলো দেব ওটা পড়লেই একদম পাস হয়ে যাবে এই গ্যারান্টি কিন্তু কেউ দেবে না। আমি তোমাকে পাস করাতে চাই, তাই তোমাকে কৌশল শিখিয়ে দিচ্ছি যে কিভাবে পাস করবে। সেকেন্ড, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, অর্থাৎ ভাষা শেখানোর নীতিসমূহ। ভাষা শিখতে গেলে, একটি ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে কি কি নীতির উপরে আমাদের বেস করতে হবে, এটা অনেক বড় টপিক, এটা শিখতে হবে আমাদের। রোল অফ লিসনিং অ্যান্ড স্পিকিং অ্যান্ড ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড হাউ চিলড্রেন ইউজ ইট অ্যাজ এ টুল। শোনা এবং বলার যে ফাংশন, ভূমিকা, এবং একটি বাচ্চার ক্ষেত্রে এটা কিভাবে কাজ করে একটি টুল হিসাবে, এই টপিকটা আমাদেরকে পড়তে হবে। কারণ তোমরা জানো নিশ্চয়ই শোনা এবং বলা এটা খুব ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি না শুনতে পারো তুমি বলতে পারবে না। অর্থাৎ তোমার মতো যদি শোনার ক্যাপাবিলিটি না থাকে, যারা ছোটবেলা থেকে শুনতে পায় না তারা কথা বলতে পারে না, কারণ তার মধ্যে এক্সপোজারটা যায়নি, কথা বলা ল্যাঙ্গুয়েজের যে এক্সপোজার সেটা তার মধ্যে যায়নি। ফলে সে শুনতে পায় না মানেই সে বলতে পারবে না। এই জন্য দেখবে বোবা এবং কালা একসঙ্গেই হয়, মানে কালা হলে বোবা হবে, সে শুনতে পাবে না। নেক্সট, ক্রিটিক্যাল পার্সপেক্টিভস অন রোল অফ গ্রামার, এটা বাংলাতেও আছে। ব্যাকরণের ভূমিকা, ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ব্যাকরণের ভূমিকা কি আছে, এটা বাংলাতেও আছে। মোস্ট ইম্পর্টেন্ট টপিক, এই টপিক থেকে প্রশ্ন আসবেই। আমরা অনেক বছর ধরে এক্সপিরিয়েন্স অর্জন করে জানি কোথা থেকে বেশি প্রশ্ন আসে। এই যে টপিকটা আছে চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ ইন ডাইভার্স ক্লাসরুম, এই ডাইভার্স ক্লাসরুমের কি কি চ্যালেঞ্জ রয়েছে একজন টিচারের কাছে, অর্থাৎ তুমি যে টিচার হতে যাচ্ছ তোমার কি কি বাধার সম্মুখীন হবে পড়াতে গেলে, এই টপিক থেকে প্রশ্ন আসবেই, অন্ততপক্ষে 2 নম্বর আসে প্রতিবার। তাহলে এখান থেকে এই টপিকটা পড়তে হচ্ছে তোমাদের। ল্যাঙ্গুয়েজ স্কিল, ভাষার দক্ষতা, ভাষা বিকাশের যে দক্ষতা পড়তে হবে। এভালুয়েটিং ল্যাঙ্গুয়েজ কম্প্রিহেনশন অ্যান্ড প্রফিসিয়েন্সি, এক্ষেত্রে গিয়ে আমাদের স্পিকিং, লিসনিং, রিডিং, রাইটিং, বলা, শোনা, লেখা, পড়া, এর যে প্রফিসিয়েন্সি, এর যে ভূমিকা বা এর যে মূল্যায়ন স্টুডেন্টের উপরে, এই টপিকটা তোমাদের পড়তে হবে। 4টে অংশই আলাদাভাবে পড়তে হবে, স্পিকিং, লিসনিং, রিডিং এবং রাইটিং, এই 4টে পোর্শন আলাদাভাবে পড়তে হবে। এই টপিকটাও তোমাদের বিএড এবং ডিএলএড এর বইয়ে আছে, তোমরা পড়ে এসছো, সরব পাঠ, নীরব পাঠ, এরকম অনেক কিছু ছিল, প্রশ্ন আসে। তাহলে এই টপিকটাও ওখান থেকে তোমরা একটু পড়ে নেবে ভালো করে।
ডেপথ নলেজ অর্জন করার জন্য। আমি তো নোট দেবই বলেছি, কিন্তু বলেছি নিজের দক্ষতা বিকাশ করার জন্য এগুলো পড়বে, এটা কেউ শিখিয়ে দেবে না তোমাকে। টিচিং ল্যাঙ্গুয়েজ মেটেরিয়াল, এটাও তোমরা জানো, অর্থাৎ টিচিং লার্নিং মেটেরিয়াল রয়েছে। টিচিং লার্নিং মেটেরিয়াল খুব অত্যন্ত সোজা একটি টপিক। এখান থেকে একটা প্রশ্ন আসে প্রতিবার, একটা দুটো প্রশ্ন আসে, একটাই আসে বেশিরভাগ। সেক্ষেত্রে বেশিরভাগ যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে একটা যন্ত্রের নাম দিয়ে দেয় আর বলে দেয় সেটা কি জাতীয় টিচিং লার্নিং মেটেরিয়াল, সেটা অডিও ভিজুয়াল, অডিও না কি জাতীয়। তো এই টপিকটা ভালো করে পড়তে হবে, এবং এর জন্য একটি ভালো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে প্রতিনিয়তই তো কিছু না কিছু টিচিং লার্নিং মেটেরিয়াল ইনভেন্টেড হচ্ছে, বা নতুন নতুন কিছু না কিছু টিচিং লার্নিং মেটেরিয়াল তৈরি হচ্ছে। নতুন যত যন্ত্র আবিষ্কার হয় এই যন্ত্রগুলোর সম্পর্কে একটু নলেজ রাখবে। সাধারণত এই জাতীয় একটা অদ্ভুত টাইপের নাম দিয়ে দেবে যেটা তুমি জানোই না, অর্থাৎ নতুন কোনো কিছু। ঠিক আছে, আমি এর আগে কেন্দ্রীয় বিদ্যালয়ের ছিলাম, তো ওটা হচ্ছে কি এয়ারফোর্স স্কুল। সেক্ষেত্রে ভারতবর্ষের যত ইকুইপমেন্ট আবিষ্কার হয় পড়ানোর ক্ষেত্রে সবার আগে ওই স্কুলে আসতো, কারণ ওটা নাম্বার 1 এক নম্বর স্কুল ছিল, এয়ারফোর্সের জন্য সংরক্ষিত। তাহলে ওই স্কুলে থাকতে গেলে কি হয়, টিচারদেরও ট্রেনিং, মানে এটা শুধু তোমাদের না আমারও। তার কারণ হচ্ছে যে যখনই কোনো নতুন যন্ত্র আসলো আমি তো সেটা ব্যবহার জানি না, আমাদের 7 দিন 10 দিনের ট্রেনিং হতো সব সময়, কারণ আমাকে আগে শেখাতে হতো, আমাকে শেখাবে তারপর তো আমি স্টুডেন্টদের শেখাবো বা ব্যবহার জানাবো। তাহলে সেই ক্ষেত্রে এই মেটেরিয়ালগুলো তোমরা একটু ভালো করে জানবে, বা টিচিং লার্নিং মেটেরিয়ালগুলো প্রতিনিয়ত একটু আপ টু ডেট থাকতে হবে তোমাকে। ঠিক আছে, লাস্ট রেমিডিয়াল টিচিং, এটিও বাংলা ইংলিশ সব ক্ষেত্রেই রয়েছে। এই রেমিডিয়াল টিচিং হচ্ছে সংশোধনমূলক শিখন। এই রেমিডিয়াল টিচিং থেকেও প্রশ্ন আসবেই, এক্ষেত্রে 1 বা 2 নম্বরের প্রশ্ন প্রতিবারই আসে। এই টপিকটা খুব ভালো করে জানতে হবে। রেমিডিয়াল টিচারের বিভিন্ন আঙ্গিক, বিভিন্ন দিক, কেন নেওয়া হয়, কোন পরিস্থিতিতে নিতে হবে, তুমি কিভাবে নেবে, এই বিষয়গুলো ভালো করে রেমিডিয়াল টিচিংয়ে তোমাকে জানতে হবে। ঠিক আছে, তাহলে আমরা মোট এখান থেকে 9টা টপিক এখানে আছে। এই 9টা টপিক থেকে 10 বা 15 নম্বরের কোশ্চেন আমরা পাবো। ফলে এই প্রত্যেকটা টপিক খুব ভালো করে জানতে হবে, এবং প্রত্যেকটা টপিক অনেকটা বড়, ছোট টপিক নয় একটাও। এই টপিকগুলো তোমাকে শিখতে হচ্ছে।